আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে জানতে পারি সেনাপ্রধান শফিউল্লাহ ও উপসেনাপ্রধান জিয়াউর রহমান দুজনেই তখন মেজর ডালিমের সঙ্গে ঢাকা বেতার কেন্দ্রে গেছেন। হেডকোয়ার্টারে বসেই আমি খোঁজখবর নিয়ে জানতে পারি প্রথম ল্যান্সারের মেজর সৈয়দ ফারুক রহমান এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারি মেজর রশিদের নেতৃত্বে কিছু চাকরিরত আর্মি অফিসার, কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার এবং সৈনিক রাতের বেলা নৈশ প্রশিক্ষণের ছলে নতুন বিমানবন্দরে জড়ো হয়। সেখান থেকে রাতে তারা রাষ্ট্রপতি শেখ মুজিব এবং তার পরিবারের মন্ত্রী সেরনিয়াবাদ এবং তার পরিবার শেখ ফজলুল হক মনি ও তার পরিবারকে স্ব বাড়িতে গিয়ে নির্মমভাবে হত্যা করে। আমি ঢাকা ব্রিগেডের অধিনায়ক থাকাকালে মেজর রশিদ ও মেজর ফারুক প্রত্যক্ষভাবে আমার অধীনে কাজ করেছিল। আমি তাদের ভালোভাবেই জানি। এরা দুজনেই পাকিস্তান আর্মিতে স্বল্পমেয়াদী অর্থাৎ 6 মাসের প্রশিক্ষণে 1965 সালে কমিশনপ্রাপ্ত অফিসার। মেজর রশিদ 1971 সালের নভেম্বর মাসের শেষ দিকে ঢাকায় ছুটিতে এসে মুক্তিযুদ্ধে যোগদান করে। মেজর ফারুক ডিসেম্বর মাসের 12 তারিখ বিজয়ের 3 দিন আগে যশোরে তৎকালীন মেজর মঞ্জুরের অধীনে মুক্তিযুদ্ধে যোগদান করে। আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, তখন মেজর ফারুককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমার কাছে ফাইল আসে। সে পাকিস্তানের বাইরে মধ্যপ্রাচ্য থেকেও 9 মাসে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেনি। দেশের স্বাধীন হওয়া যখন প্রায় নিশ্চিত, তখন অর্থাৎ 12 ডিসেম্বর যশোরে মুক্তিবাহিনীতে সে যোগদান করে। এসব প্রেক্ষাপট বিবেচনা করে আমি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হইনি। তাই মুক্তিযোদ্ধা হিসেবে মেজর ফারুক সামরিক বাহিনীতেও স্বীকৃতি পায়নি। যদিও অনেক সিনিয়র অফিসার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমাকে সুপারিশ করেছেন, কিন্তু আমি তাতে রাজি হইনি। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে বিষয়টি দেখার দায়িত্ব ছিল আমার ওপর। দুপুরের দিকে সেনাপ্রধান এবং উপসেনাপ্রধান রেডিও স্টেশন থেকে আর্মি হেডকোয়ার্টারে ফেরত আসেন। তারা আমাকে ঘটনার সম্পর্কে বিস্তারিতভাবে জানান। এর পরপরই তারা আমাকে বলেন, সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পে প্রায় 1000 অফিসার ও সৈন্য রয়েছে। তখন পর্যন্ত তাদের সঙ্গে আর্মির কোনো যোগাযোগ হয়নি। এদিকে গুজব ছিল রক্ষী বাহিনী সশস্ত্র প্রতিরোধ এবং বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে। তাই অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে আমি যেন সাভারে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে গিয়ে তাদের বুঝিয়ে এই পরিস্থিতিতে শান্ত থাকার এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের কাজে যেন জড়িত না হয় তার ব্যবস্থা করি। আমাকে আরও বলা হলো, আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সৈন্য ও আনুষঙ্গিক ব্যবস্থাদি করা হবে। আমি তখন সাভারে রক্ষী বাহিনীর ডেপুটি ডাইরেক্টরস সরওয়ার হোসেন মোল্লা ও আনোয়ারুল আলমের সঙ্গে যোগাযোগ করি। আমি তাদের জানাই যে সাভারে এসে আমি রক্ষী বাহিনীর অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাই এবং পরিস্থিতি সম্পর্কে তাদের জানাতে চাই। সে মোতাবেক বিকালবেলায় অসুস্থ শরীরে আমি কোনো সৈন্য ছাড়াই একটি জিপ নিয়ে সাভার রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে পৌঁছাই। সেখানে রক্ষী বাহিনীর অধিনায়কগণ আমাকে অভ্যর্থনা জানান। আমি আমার বক্তব্য রক্ষী বাহিনীকে এদেশের দুর্যোগ মুহূর্তে ধৈর্য ধরে শান্ত থাকতে অনুরোধ করি এবং তাদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করি। আমি তাদের উপদেশ দিই যে আমরা সবাই মুক্তিযোদ্ধা, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা, অশান্তি ও বিভেদ ইত্যাদিতে জড়িয়ে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা যেন বিপন্ন না করি। ঘণ্টা দুয়েক তাদের সঙ্গে থাকার পর আমি সাভার থেকে ঢাকা সেনানিবাসে ফিরে আসি। 15 তারিখ রাত প্রায় 2টা পর্যন্ত আমি আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। ততক্ষণে আমি নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবেই জানতে পারি। রাত 2টার পর বাড়িতে আসি। যদিও আমি অত্যন্ত দুর্বল ও ক্লান্ত শরীর এবং অত্যন্ত খারাপ শরীর নিয়েছিলাম, তবু আমার ঘুম আসছিল না। সর্বক্ষণ আমার এই নারকীয় হত্যাকাণ্ডের কথা মনে হচ্ছিল। সৈনিক হিসেবে আমি স্বাভাবিকভাবে একজন সামরিক ইতিহাসের ছাত্র। এই বিষয়টি আমার কাছে খুবই প্রিয়। কাজের অবসরে দেশ বিদেশের সামরিক ইতিহাস পড়া আমার নিয়মিত অভ্যাস। সামরিক বাহিনীতে যোগদান করা অবধি আমি সামরিক ইতিহাস পড়ে আসছি। আমার জানা মতে এমন জঘন্য কলঙ্কময় ঘটনা কোনো দেশের সামরিক ইতিহাসে নেই। আমি অবাক হই যে চাকরিরত অবসরপ্রাপ্ত গুটি কয়েকজন জুনিয়র অফিসার ঢাকায় এত বড় একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে কিভাবে সক্ষম হলো। একজন পেশাদার সৈনিক হিসেবে সামরিক দৃষ্টিকোণ থেকে এক কথায় আমার অভিমত হচ্ছে, উচ্চপদস্থ অধিনায়কদের নিয়ন্ত্রণে বিপর্যয়ের জন্য এই ঘটনা ঘটা সম্ভব হয়েছে। যদিও তারা পরে এই সম্পর্কে নানা গবেষণা ও তত্ত্ব এবং তথ্য দিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকেন। এখানে বলা হয়, যদি এই ঘটনার জন্য দায়ী অফিসার এবং অন্যদের সামরিক আদালতে কোর্ট মার্শাল বিচার করার ব্যবস্থা হতো, তবে বাংলাদেশ সেনাবাহিনীর দণ্ডবিধি আইনের 31 ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরূপে গণ্য হতেন যিনি বিদ্রোহ আরম্ভ করেন কিংবা বিদ্রোহে অন্যকে উৎসাহিত করেন, অথবা যদি উপস্থিত থাকেন এবং সর্বশক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন না করেন। এই আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড সহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে কোনো বেসামরিক ব্যক্তি এই বিদ্রোহের কাজে জড়িত থাকলে বাংলাদেশ দণ্ডবিধির 7 নং অনুচ্ছেদের 139 নং ধারা অনুযায়ী তারাও সামরিক আদালতে বিচারের আওতায় আসবে।
তাই এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে চেইন অফ কমান্ডে মুজিব হত্যার ঘটনার পর মেজর রশিদ ও ফারুকের অধিনায়কগণও সামরিক আদালতে দোষী রূপে গণ্য হতেন, কেননা আমার জানা মতে তারা তৎক্ষণাৎ এই বিদ্রোহ দমনের জন্য মোটেই কোনো প্রচেষ্টা চালাননি। গুটিকয়েক উচ্ছৃঙ্খল ও উচ্চাভিলাষী অফিসার কিভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হলো তা বিশ্লেষণের দাবি রাখে। আমার বিশ্লেষণ মতে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে হত্যাকাণ্ডের কারণগুলো তুলে ধরছি। 1. সে সময় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির পরিপ্রেক্ষিতে সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পায়। সামরিক বাহিনীতেও এর প্রভাব পড়ে। এমনকি ওই দিন অর্থাৎ 15 আগস্ট হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে যদি আদেশ দেওয়া হতো, সৈনিকেরা সেই আদেশ কতটুকু পালন করত তা নিয়ে অধিনায়কদের মনে বেশ সন্দেহ ছিল। অনেক সৈনিক তখন নিরপেক্ষ মনোভাব পোষণ করত বলেই মনে করা হতো। তবে নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরাও মর্মাহত হয়েছিলেন। তবে এই অজুহাতে অধিনায়কদের বিদ্রোহ দমনের চেষ্টা না করা সামরিক আইনে গুরুতর অপরাধ। 2. কোনোরূপ পেশাগত দক্ষতা ও যোগ্যতা যাচাই না করে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক পদে অদক্ষ, অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেন। 3. সেনাবাহিনীতে পেশাগত দায়িত্ব পালনে অবহেলা এবং অযোগ্য অধিনায়কত্ব। তাই সহজেই হত্যাকারী অফিসারগণ নিজেদের স্বার্থ আদায়ের জন্য সাধারণ সৈনিকদের বিপদগামী করতে সক্ষম হন। 4. এই পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড ঘটনার পূর্বে নৈশ প্রশিক্ষণের নামে অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সৈন্য নতুন বিমানবন্দরে জড়ো হল। স্বভাবতই এই নৈশ প্যারেডের সময় ব্রিগেড হেডকোয়ার্টারও এই প্রশিক্ষণ উপস্থিত থাকার কথা, অথচ আমার মনে হয় না ব্রিগেড হেডকোয়ার্টারের অফিসারগণ নৈশ প্যারেডে উপস্থিত ছিলেন। 5. রাষ্ট্রপতি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার প্রধান দায়িত্ব সামরিক সচিব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার, অথচ সে সময় রাষ্ট্রপতি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো স্থায়ী আদেশ ছিল বলে অদ্যাবধি জানা যায়নি। 6. কুমিল্লা সেনানিবাস থেকে প্রথম ফিল্ড আর্টিলারির সৈনিকদের ঢাকায় এনে রাষ্ট্রপতির বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। তাছাড়া নিরাপত্তা এবং আনুষ্ঠানিক গার্ড দুটোই ভিন্ন বিষয়, এই দুটোকে এক করার কথা নয়। ওই প্রথম ফিল্ড আর্টিলারির তৎকালীন ক্যাপ্টেন বজলুল হুদা ছিলেন ওই ইউনিটেরই অ্যাডজুটেন্ট, ফলে তিনি প্রহরারত সৈনিকগণকে ধোঁকা দিয়ে হত্যাকারীদের নিয়ে অনায়াসে রাষ্ট্রপতির বাড়ির ভেতরে ঢুকে পড়তে সক্ষম হন। 7. সেনানিবাসে এবং রাষ্ট্রপতির বাড়ির আশেপাশে সামরিক ও বেসামরিক গোয়েন্দাদের নজর রাখার কথা, বিশেষ করে দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটা আরও জরুরি ছিল। কিন্তু আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে সে সময় সেনানিবাসে কিংবা রাষ্ট্রপতির বাড়ির আশেপাশে গোয়েন্দা সংস্থার কেউ কর্তব্যরত ছিল। পরিস্থিতির এই সংক্ষিপ্ত বিশ্লেষণের পর মনে হচ্ছে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা পূর্ব থেকে না জেনে থাকলেও নতুন এয়ারপোর্ট থেকে যখন সৈন্যরা ট্যাঙ্ক ও কামান নিয়ে শহরের দিকে রওনা হলো, তখনও গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্টরা জানলে, সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই বর্বর হত্যাকাণ্ড ঘটানো সম্ভব হতো না। আশ্চর্যজনক হলেও সত্য, আক্রান্ত হওয়ার পর রাষ্ট্রপতি নিজের পক্ষ থেকে ফোন করে তার উপর আক্রমণের খবর সংশ্লিষ্টদের জানাতে হলো। যদিও ওই মুহূর্তে প্রতিরোধ প্রচেষ্টা চালানো হলে রাষ্ট্রপতিকে রক্ষা করা হয়তো সম্ভব হতো না। তবে খবর পাওয়ার পরপরই সামরিক আইনকানুন অনুযায়ী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বিদ্রোহীদের দমনের জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করা উচিত ছিল, আর এটা না করা সামরিক আইনে অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। পরে শুনেছি অনেকে মনে করতেন বা এখনও করেন, ওই সময় কোনো রকম ব্যবস্থা নিলে নিজেদের মধ্যে অনেক রক্তপাত হতো। কথা হলো, সামরিক শৃঙ্খলা আইনে এই ধরনের অজুহাত দেখিয়ে অধিনায়কদের নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই। শেখ মুজিবুর হত্যার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগ মন্ত্রিসভার অন্যতম সদস্য খন্দকার মোশতাক বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সরকার গঠন করে তিনি জয় বাংলা ধ্বনির স্থলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি প্রচলন করেন। বাংলাদেশ বিরোধী ও পাকিস্তানপন্থী কিছু জিন্দাবাদ এবং ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চ পদে বহাল করেন। এই সময় স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ তৎপর হয়ে উঠল। ক্ষমতায় এসেই অনেকেই এই সরকার তাড়াহুড়ো করে সামরিক বাহিনীতে পরিবর্তন আনে। জেনারেল ওসমানীকে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা করা হলো। উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হলো, আর পূর্বতন সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহকে অব্যাহতি দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য। তৎকালীন ব্রিগেডিয়ার এইচ.এম. এরশাদকে মেজর জেনারেল পদে উন্নতি দিয়ে উপসেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হলো। এই নিয়ে ভারতে প্রশিক্ষণে থাকাকালে মাত্র কয়েক মাসের মধ্যে তিনি কর্নেল থেকে 2টি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন, যা সেনাবাহিনীর ইতিহাসে বিরল ঘটনা। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তোয়াব স্বাধীনতা যুদ্ধের পুরো সময় জার্মানিতে ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশ নিতে অনীহা প্রকাশ করেন। তাকে সেখান থেকে নিয়ে এসে বিমান বাহিনীর প্রধান করা হলো।
বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকারের চাকরি রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। বিডিআরের প্রধান মেজর জেনারেল খলিলুর রহমানকে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বহাল করা হলো। সামরিক বাহিনীর এসব পরিবর্তনে জেনারেল ওসমানী ও শেখ মুজিব হত্যাকারী মেজর রশিদ, মেজর ফারুক, মেজর শরীফুল হক ডালিম এবং তাদের সহযোগীরা সক্রিয়ভাবে জড়িত ছিল, কারণ তখনই অফিসারগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের আশেপাশেই থাকতেন। মেজর রশিদ, ফারুক এবং তাদের সহযোগীদের হাবভাব ও চালচলন দেখে মনে হতো দেশ এবং সেনাবাহিনী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। মেজর ফারুক বঙ্গভবনের একটি কালো মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াত। তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল। খন্দকার মোশতাক এদেরকে তার নিজের নিরাপত্তার জন্য বঙ্গভবনেই থাকতে উৎসাহিত করতেন। এর মধ্যে তিনি সেনাবাহিনীর কোনো সুপারিশ ছাড়াই মেজর ফারুক ও রশিদকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেন। ডালিমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে লেফটেন্যান্ট কর্নেল করা হয়। সেপ্টেম্বর মাসে মোশতাক এক অধ্যাদেশ বলে 15 আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনরূপ বিচার বা শাস্তি দেওয়া যাবে না এই মর্মে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। নতুন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমাকে স্থায়ীভাবে অ্যাডজুটেন্ট জেনারেল পদে কাজ করতে আদেশ দেন এবং রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে অতি সত্বর আত্মীকরণের কাজ শুরু করার জন্য বলেন। অবশ্যই এই কাজটি অ্যাডজুটেন্ট জেনারেলেরই কাজ। এই কাজ নিয়ে আমাকে অত্যন্ত ব্যস্ত সময় কাটাতে হয়। রক্ষী বাহিনীকে পুনর্গঠন করে সেনাবাহিনীতে ধাপে ধাপে আত্মীকরণের প্রক্রিয়া আরম্ভ করি। রক্ষী বাহিনীর অফিসারদের সেনাবাহিনীতে স্বল্পমেয়াদী কমিশনে আত্মীকরণ করা হয়। অন্যান্যের মধ্যে এই কাজে আমাকে সহায়তা করতেন আমার ব্রাঞ্চের অধীনে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ওয়াজিউল্লাহ। শেখ মুজিবের হত্যাকাণ্ডের সময় রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামান দেশের বাইরে ছিলেন এবং ফিরে এসে তিনিও আমাকে এদের আত্মীকরণের কাজে সহায়তা করেন। এই আত্মীকরণ প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। শেখ মুজিবের হত্যার পর বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ অবস্থা ছিল বিভ্রান্তিমূলক। এই পরিস্থিতি নিয়ে আমি নিজেও বেশ অস্বস্তিকর অবস্থায় ছিলাম। এর মধ্যে একদিন মিলিটারি পুলিশ যা অ্যাডজুটেন্ট জেনারেলের অধীনে, তাদের কয়েকজন আমার অজান্তে বঙ্গভবনে নিয়োগ করা হয়। পরে জানতে পারি মেজর রশিদ ও মেজর ফারুকের আদেশে এই মিলিটারি পুলিশদের বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়। আমি রশিদের সঙ্গে এই ব্যাপারে আলাপ করি এবং তাদের সেনানিবাসে ফেরত পাঠানোর নির্দেশ দেই। তাকে বলি যে আমার অনুমতি ছাড়া মিলিটারি পুলিশকে কোথাও নিয়োগের প্রশ্নই ওঠে না এবং তৎক্ষণাৎ মিলিটারি পুলিশকে সেনানিবাসে ফেরত আনি। এদিকে কিছু কিছু সিনিয়র আর্মি অফিসার ফারুক রশিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে যথেষ্ট ছিলেন, কারণ তারা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোশতাকের ঘনিষ্ঠ সহচর। অন্যদিকে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া মুজিব হত্যায় জড়িত অফিসার এবং অন্যান্যকে আয়ত্তে আনার জন্য কোনরূপ সুদৃঢ় পদক্ষেপ নিতে অপারগ ছিলেন। সম্ভবত তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করতে ব্যস্ত ছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, যিনি আর্মিতে CGS ছিলেন, তার সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক ভালো ছিল না। তাই জেনারেল জিয়া সেনাপ্রধান হওয়ার পর তিনি আর্মিতে তার অবস্থান সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং কথা প্রসঙ্গে একদিন তা আমাকে বললেনও, কারণ আমি যতটুকু জানি রাষ্ট্রপতি মোশতাকের সামরিক উপদেষ্টা জেনারেল ওসমানী জিয়াকে তেমন পছন্দ করতেন না। খালেদ মোশাররফ তার অধিকতর পছন্দনীয় অফিসার ছিলেন, কিন্তু মেজর ফারুক রশিদ এবং তাদের সহযোগীদের চাপে খন্দকার মোশতাক মুজিব হত্যার পর জেনারেল জিয়াকে সেনাপ্রধান করেন। সামরিক উপদেষ্টা হিসেবে জেনারেল ওসমানী হয়তো তখন রাষ্ট্রপতির উপর কোনরূপ প্রভাব খাটাতে সক্ষম হননি। সেনাবাহিনীর 2য় ফিল্ড আর্টিলারি ও 1ম ল্যান্সার, যারা সরাসরিভাবে 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা তখনও ফারুক রশিদের নিয়ন্ত্রণে ছিল। আর্মিতে এই নিয়ে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজমান ছিল। ঢাকা ব্রিগেডের তৎকালীন কমান্ডার কর্নেল শাফাত জামিল এই নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন ছিলেন। বস্তুত 4টি পদাতিক বেঙ্গল রেজিমেন্ট ছাড়া বাকি 2টি তথা 2য় ফিল্ড আর্টিলারি ও 1ম বেঙ্গল ল্যান্সার তার অধীনস্থ এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত করার পর থেকেই ব্রিগেড ও আর্মি হেডকোয়ার্টারের তত্ত্বাবধান ও আওতার বাইরে চলে যায়, যা সেনাবাহিনীর জন্য অস্বাভাবিক ছিল। এই পরিস্থিতির কারণে তিনি সর্বদা ব্যক্তিগতভাবে বিব্রত ও উত্তেজিত থাকতেন। 1975 সালের আগস্ট মাসের শেষ দিকে একদিন রাষ্ট্রপতি মোশতাক ঢাকায় অবস্থিত সামরিক বাহিনীর সিনিয়র অফিসারদের বঙ্গভবনে চা চক্রে নিমন্ত্রণ করেন। শাফাত জামিল আমাকে জানান তিনি চা চক্রে যোগ দেবেন না, এই বলে সেনাপ্রধানকে জানিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার সন্দেহ বঙ্গভবনে নিয়ে মোশতাক এসব মেজরদের দিয়ে আর্মির সিনিয়র অফিসারদের আটক অথবা হত্যা করার জন্য ফাঁদ পেতে থাকতে পারেন। তাছাড়া ওই চা চক্রে ফারুক রশিদ ইত্যাদি জুনিয়র অফিসারগণ থাকবেন, ফলে ওই চা চক্র সিনিয়র অফিসারদের অসম্মানিত করারই সামিল হবে। এরপর আমি বিষয়টি সেনাপ্রধান জিয়াকে জানাই এবং বলি যে মেজর ফারুক রশিদ এবং অন্যরা যারা বঙ্গভবনে আস্তানা পেতেছে, তারা এই চা চক্রে আমন্ত্রিত হলে আমাদের যাওয়া সমীচীন হবে না। তিনি আমাকে এই সম্পর্কে জেনারেল ওসমানীর সঙ্গে বঙ্গভবনে কথা বলতে বলেন।
আমি জেনারেল ওসমানীর সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করি এবং জানাই যদি ফারুক, রশিদ এবং তার সহযোগীরা এই চা চক্রে উপস্থিত থাকেন তাহলে আর্মির সিনিয়র অফিসাররা এতে অংশ নেবেন না। ওসমানী রাষ্ট্রপতির সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে আমাকে জানান। পরে ওসমানী ফোনে আমাকে জানান আমার প্রস্তাবে রাষ্ট্রপতি সায় দিয়েছেন এবং মেজর ফারুক, রশিদ ও তার সহযোগীরা এই চা চক্রে থাকবেন না। শেষ পর্যন্ত আমি ও কর্নেল শাফাত জামিল একই জীবযোগে বঙ্গভবনে যাই। চা চক্রের সামরিক উপদেষ্টা জেনারেল ওসমানী ও সেনাপ্রধান জিয়া উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোশতাককে বেশ অসহায় এবং বিচলিত দেখাচ্ছিল। ওই চা চক্রে রাষ্ট্রপতি কিংবা অন্য কেউ দেশ বা সামরিক বাহিনী নিয়ে কোনো আলাপ আলোচনা করেননি এবং চা চক্রের পরিস্থিতি ছিল অস্বাভাবিক ও থমথমে। কোনো বর্ণনাতেই বঙ্গভবনের সেই দিনের চা চক্রের অস্বাভাবিক পরিবেশকে ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমার দীর্ঘ সামরিক ও কূটনৈতিক জীবনে এমন চা চক্র আর দেখিনি। প্রেসিডেন্ট মোশতাক নিজেও কোনো কথাবার্তা বলছিলেন না। আমরা যারা উপস্থিত ছিলাম তারাও তেমন কোনো কথাবার্তা বলিনি। কথা বলার কোনো পরিস্থিতিই সেখানে ছিল না, ফলে চা চক্র বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদিকে ফারুক, রশিদ এবং তাদের সহযোগী জুনিয়র অফিসাররা বাইরে থেকে উঁকিঝুঁকি মারছিল এবং ভেতরের অবস্থা আঁচ করার চেষ্টা করছিল। এত বড় জাতীয় দুর্ঘটনার পর সবাই মানসিকভাবে বেশ উত্তপ্ত এবং অনিশ্চয়তার মধ্যে ছিল। দেশের বিশেষ করে সামরিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। মোশতাকের প্রতি সিনিয়র অফিসারদের দৃষ্টিভঙ্গি আঁচ করার জন্যই ওই চা চক্রের আয়োজন করা হয়েছিল বলে আমার মনে হয়েছিল। চা চক্রে যোগদানের ক্ষেত্রে আমাদের কয়েকজনের অনড় শর্তারোপের ফলে মোশতাক হয়তো বুঝতে পেরেছিলেন সব সিনিয়র অফিসারই তাদের ধারণা মতে ভয়ভীতির মধ্যে চাকরি করছে, এমনটা সত্য নয়। তার দুশ্চিন্তার আরও কারণ ছিল। তিনি গুটিকতক জুনিয়র অফিসারের সহায়তায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন।